আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি লঞ্চ ডেইলি 8 ফিটনেস ইউটিউব চ্যানেল থেকে। আমি মহিউদ্দিন ফাহিম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো। তো আজকের ভিডিওতে আমাদের আলোচনার মূল বিষয় হবে অতিমাত্রায় প্রোটিন কনজাম্পশন, এবং এই অতিমাত্রায় প্রোটিন গ্রহণের ফলে কোনো প্রকার ক্ষতির সম্মুখীন হতে হবে কিনা আমাদের, সেই বিষয়গুলোই আজকে আমরা দেখব। তো বেশি কথা না বাড়িয়ে মূল আলোচনায় আসি। প্রথমে কিডনি সংক্রান্ত আলোচনা দিয়ে শুরু করব, যে অতিমাত্রায় প্রোটিন গ্রহণের ফলে আমাদের কিডনিতে এর কী কী ক্ষতিকর প্রভাব পড়ে। অতিরিক্ত মাত্রায় প্রোটিন গ্রহণের ফলে আমাদের কিডনিতে স্ট্রেইন হয়, অর্থাৎ কিডনির ওয়ার্কলোড বেড়ে যায়। কিডনিতে স্ট্রেইন হওয়া বলতে এমন একটি অবস্থাকে বোঝায় যেখানে আমাদের কিডনি স্বাভাবিকের চেয়ে অনেক বেশি কাজ করতে বাধ্য হয়। এর মানে হচ্ছে কিডনির ওয়ার্কলোড বেড়ে যায় বা গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট অর্থাৎ জিএফআর বেড়ে যায়, যার ফলে কিডনিতে অতিরিক্ত চাপ পড়ে এবং এটা দীর্ঘমেয়াদে কিডনির জন্য ক্ষতির কারণ হতে পারে। বিশেষ করে তাদের ক্ষেত্রে তো অবশ্যই, যাদের কিডনিতে আগে থেকেই কোনো না কোনো সমস্যা রয়েছে বা রোগে আক্রান্ত, যেমন পলিসিস্টিক কিডনি ডিজিজ, যেটা হচ্ছে একটা জেনেটিক রোগ, যেটা কিনা জীবনের যে কোনো পর্যায়ে দেখা দিতে পারে বা এটা জন্মগতও হতে পারে। এছাড়াও যেমন ক্রনিক কিডনি ডিজিজ বা সিকেডি, এক্ষেত্রে আমাদের কিডনি ধীরে ধীরে তার কার্যক্ষমতা হারাতে থাকে। আর এই সমস্যাগুলো, এই রোগগুলো হবার সঙ্গে সঙ্গেই কিন্তু আমরা বুঝতে পারি না। এর কারণ হচ্ছে এগুলো খুব ধীরে ধীরে সাইলেন্টলি প্রোগ্রেস করতে থাকে। যখন আমরা বুঝতে পারি ততদিনে অনেক দেরি হয়ে যায়। এবার আসবো দ্বিতীয় পয়েন্টে, অর্থাৎ ডিহাইড্রেশন। প্রোটিন মেটাবলিজমের ক্ষেত্রে ওয়েস্ট প্রোডাক্ট বা বাই প্রোডাক্ট হিসেবে আমাদের বডিতে প্রডিউস হয় অ্যামোনিয়া, যা কিনা একটা টক্সিক কম্পাউন্ড। আর এই অ্যামোনিয়াকে আমাদের লিভার ইউরিয়াতে কনভার্ট করে, যেটা হচ্ছে অ্যামোনিয়ার তুলনায় কম টক্সিক, এবং ইউরিয়া পরবর্তীতে আমাদের কিডনি হয়ে ইউরিনের সাথে শরীর থেকে বের হয়ে যায়, অর্থাৎ প্রস্রাবের সাথে শরীর থেকে বের হয়ে যায় এই ইউরিয়া। তো এখন আমরা যদি বেশি মাত্রায় প্রোটিন গ্রহণ করি, সেই বেশি প্রোটিন থেকে বেশি বেশি ইউরিয়া প্রডিউস হবে। সেই বেশি পরিমাণের ইউরিয়াকে আমাদের কিডনি যখন ফ্লাশ করবে, তখন তার অনেক বেশি পানির প্রয়োজন হবে। এর ফলে আমাদের শরীরে ডিহাইড্রেশন হবে বা পানি শূন্যতা দেখা দিবে। সুতরাং ওয়াটার ইনটেকের যে রিকমেন্ডেশন, তার থেকে অনেক বেশি পরিমাণে পানি খেতে হবে আমাদের, কারণ আমরা প্রয়োজনের চেয়ে বেশি প্রোটিন নিচ্ছি। এখন আসবো আমরা এই আলোচনার 3 নাম্বার পয়েন্টে, যা হচ্ছে নিউট্রিয়েন্ট ইমব্যালেন্স। আমরা প্রয়োজনের চেয়ে যখন বেশি প্রোটিন নিই, সেক্ষেত্রে আমাদের শরীরে অন্যান্য যেসব ম্যাক্রোনিউট্রিয়েন্টস বা মাইক্রোনিউট্রিয়েন্টস রয়েছে, যেমন ভিটামিনস, মিনারেলস, সেগুলোর ঘাটতি হতে পারে, কারণ আমরা তো সারাদিন প্রোটিন খাওয়া নিয়ে ব্যস্ত। তো এই ক্ষেত্রে হয়তো আমরা বাকি যেসব প্রয়োজনীয় উপাদান আমাদের শরীরের প্রয়োজন দরকার, সেগুলোর ক্ষেত্রে ওইভাবে মনোযোগ দিতে পারি না, গুরুত্ব দিতে পারি না। তো আমরা যেন শুধুমাত্র প্রোটিনের পেছনে পাগলের মতো না ছুটি, বাকি অন্যান্য যেসব নিউট্রিয়েন্টস আমাদের দরকার আমাদের শরীরে, সেগুলো যেন আমরা ঠিকঠাকভাবে নেই সবসময়। দেখা গেল আমরা সারাক্ষণ প্রোটিন নিয়ে ব্যস্ত, অন্যদিকে আমার শরীরে হয়তো ক্যালসিয়ামের ঘাটতি, বা আমার শরীরে ভিটামিন এর ঘাটতি, ভিটামিন সির ঘাটতি, বা ভিটামিন ডির ঘাটতি। তো এই সমস্ত সমস্যা হতে পারে। তাই আমাদের প্রোটিনের পাশাপাশি বাকি ম্যাক্রোনিউট্রিয়েন্টস, যেমন ফ্যাট, কার্বোহাইড্রেট, এগুলো সহ ভিটামিনস, মিনারেলস, এগুলোর ক্ষেত্রেও আমাদের খেয়াল রাখতে হবে, গুরুত্বের সহকারে সেগুলোও আমাদের কনজিউম করতে হবে। আর পানির পরিমাণটাও একদম যথাযথ মাত্রায় খেতে হবে পানি আমাদের। আবার আপনি যদি প্রোটিন এমন কোনো সোর্স থেকে গ্রহণ করেন যেখানে ফাইবারের মাত্রা খুবই কম, সেক্ষেত্রে কোষ্ঠকাঠিন্যের সমস্যা হতে পারে বা কনস্টিপেশন হতে পারে। এই সমস্ত সমস্যার ক্ষেত্রে আমাদের এমন সোর্স থেকে প্রোটিন নিতে হবে যেখানে পর্যাপ্ত পরিমাণে ফাইবার রয়েছে, যেমন ছোলা, বাদাম, মসুর ডাল ইত্যাদি। এখন এই পর্যায়ে লিভার সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, এবং তারপর এই ভিডিওর শেষ পয়েন্ট নিয়ে আলোচনা করার মাধ্যমে ভিডিও শেষ করব। তো ধরেন একজন ব্যক্তি যার লিভারের বেশিরভাগটাই ড্যামেজ হয়ে আছে, কিন্তু সে জানেও না। এর কারণ হতে পারে আমাদের লিভারের এমন অনেক রোগ আছে যেগুলো খুব সাইলেন্টলি প্রোগ্রেস করে আমাদের বডিতে। প্রথমে নীরব থাকে, তারপর ততক্ষণ পর্যন্ত কোনো লক্ষণ প্রকাশ করে না যতক্ষণ না পর্যন্ত এটা কোনো গুরুতর আকার ধারণ করে। যেমন ফ্যাটি লিভার ডিজিজ, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি,
এমনকি লিভার সিরোসিস অর্থাৎ যেটা লিভার ক্যান্সার, সেটার ক্ষেত্রেও প্রাথমিকভাবে তেমন কোনো লক্ষণ দেখা যায় না। যখন লক্ষণ প্রকাশ পায় ততদিনে এটা অনেক বড় আকার ধারণ করে। আর এই ক্ষেত্রে আমাদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং এই ক্ষেত্রে সচেতনতা খুবই জরুরি। এখন লিভার নিয়ে এতগুলো কথা কেন বললাম, এর উত্তরটা একটু পরে দিচ্ছি। তার আগে আমরা একটু প্রোটিন মেটাবলিজম সম্পর্কে আর একটু ভালো করে জানব। আমরা কি জানি যে প্রোটিন হচ্ছে অসংখ্য অ্যামাইনো অ্যাসিডের তৈরি, বা অসংখ্য অ্যামাইনো অ্যাসিড একত্র হয়ে প্রোটিন তৈরি করে। আর সেই প্রোটিন আমাদের খাবারের মাধ্যমে স্টমাকে গিয়ে ভাঙে, তারপর আমাদের স্মল ইন্টেস্টাইনে গিয়ে ভেঙে আলটিমেটলি আবার অ্যামাইনো অ্যাসিডেই পরিণত হয়। আর এই অ্যামাইনো অ্যাসিড আমাদের স্মল ইন্টেস্টাইনের এন্টেরোসাইটস হয়ে আমাদের রক্ত প্রবাহ বা ব্লাড স্ট্রিমে প্রবেশ করে। এরপর এই অ্যামাইনো অ্যাসিডগুলো যায় হচ্ছে আমাদের লিভারে, আর লিভার থেকে গোটা বডিতে প্রয়োজন অনুযায়ী ডিস্ট্রিবিউট হয় এই অ্যামাইনো অ্যাসিড সিস্টেমিক সার্কুলেশনের মাধ্যমে। কিন্তু আমরা যদি প্রয়োজনের চেয়ে বেশি প্রোটিন নেই, সেক্ষেত্রে কি হবে? প্রয়োজন মতো প্রোটিন বা অ্যামাইনো অ্যাসিড আমাদের লিভার থেকে গোটা বডিতে ডিস্ট্রিবিউট হবে, আর অতিরিক্ত যেই প্রোটিনগুলো রয়ে গেছে সেখান থেকে কি হবে, আমাদের লিভারের মধ্যে সেই অতিরিক্ত অ্যামাইনো অ্যাসিডগুলোর যে অ্যামাইনো গ্রুপটা, অর্থাৎ অ্যামাইনো অ্যাসিডের তো গ্রুপ থাকে কতগুলো, যেমন কার্বক্সিল গ্রুপ, অ্যামাইনো গ্রুপ, সাইড চেইন বা আর গ্রুপ, আলফা কার্বন। তো এই অ্যামাইনো অ্যাসিডের যে অ্যামাইনো গ্রুপটা, সেটা এক ধরনের প্রসেস যেটা হচ্ছে ডিঅ্যামাইনেশন বা ডিঅ্যামিনেশন প্রসেস। এর মাধ্যমে অ্যামাইনো অ্যাসিড থেকে তার অ্যামাইনো গ্রুপটা বিচ্ছিন্ন হয়ে যায়, আলাদা হয়ে যায়। এবং এই আলাদা হয়ে যাওয়ার পর বাকি যে অংশটুকু থাকে অ্যামাইনো অ্যাসিডের, সেটাকে আমরা বলবো হচ্ছে কিটো অ্যাসিড বা কার্বন স্কেলেটন, যেটা চাইলে আমাদের শরীর পরবর্তীতে এনার্জি হিসেবে ইউজ করতে পারে বা গ্লুকোজ বা ফ্যাট হিসেবে স্টোর করে রাখতে পারে আমাদের শরীর। এখন এই যে অ্যামাইনো গ্রুপটা, সেটা তো আলাদা হয়ে গেল ডিঅ্যামাইনেশন প্রসেসের মাধ্যমে। তো এই আলাদা হয়ে যাওয়ার পর অ্যামাইনো গ্রুপটা অর্থাৎ NH2, সেটা তার আশপাশের এনভায়রনমেন্ট থেকে একটা হাইড্রোজেন নিয়ে সে NH3-তে পরিণত হয়, অর্থাৎ অ্যামোনিয়া, যেটা হচ্ছে একটা টক্সিক ওয়েস্ট প্রোডাক্ট, যা কিনা প্রোটিন মেটাবলিজমের ক্ষেত্রে আমাদের বডিতে প্রডিউস হয়। এখন এই অ্যামোনিয়াকে আমাদের লিভার ইউরিয়া সাইকেল প্রসেসের মাধ্যমে ইউরিয়াতে কনভার্ট করে, এবং এই ইউরিয়া আমাদের কিডনি হয়ে ইউরিনের সাথে আমাদের বডি থেকে বের হয়ে যায়। তো সমস্যার তো সমাধান হয়ে গেল। আমি প্রয়োজনের চেয়ে বেশি প্রোটিন নিলাম, সেই অতিরিক্ত প্রোটিন থেকে আমার বডিতে এনার্জি তৈরি হলো, বা আমাদের বডি চাইলে পরবর্তীতে এটাকে গ্লুকোজ বা ফ্যাটি অ্যাসিড বা ফ্যাট হিসেবে স্টোর করে রাখলো। অতিরিক্ত অ্যামোনিয়া বা যে অ্যামাইনো গ্রুপটা আলাদা হয়ে অ্যামোনিয়াতে পরিণত হয়েছে অ্যামাইনো অ্যাসিড থেকে, সেটাকে আবার আমাদের লিভার ইউরিয়া সাইকেল প্রসেসের মাধ্যমে ইউরিয়াতে কনভার্ট করে শরীর থেকে বের করে দিল ইউরিনের মাধ্যমে, প্রস্রাবের মাধ্যমে। তো সমস্যাটা হয় এই জায়গায় যে আমাদের সুস্থ স্বাভাবিক মানুষের লিভার প্রতিদিন 15 থেকে 20 গ্রাম করে অন অ্যান অ্যাভারেজ অ্যামোনিয়াকে ইউরিয়াতে কনভার্ট করে। কিন্তু আমাদের লিভার ডিসফাংশন বা লিভারের যে কোনো সমস্যা, বা আমাদের লিভার যদি রোগে আক্রান্ত হয়ে থাকে আগে থেকেই, হয়তো আমরা জানিও না, সেক্ষেত্রে আমাদের লিভার কিন্তু পর্যাপ্ত পরিমাণে অ্যামোনিয়াকে ইউরিয়াতে কনভার্ট করতে পারবে না। অর্থাৎ আমাদের লিভার যতটুকু অ্যামোনিয়াকে ইউরিয়াতে কনভার্ট করার সেটা তো করলো, সে যতটুকু পারলো, আর বাকি যেই অ্যামোনিয়াটুকু অ্যামোনিয়া হিসেবে রয়ে যাবে, সেটা আমাদের রক্ত প্রবাহের সাথে মিশে যাবে। এই পরিস্থিতিটাকে, অর্থাৎ যেখানে অ্যামোনিয়া ব্লাডে জমা হচ্ছে, সেই পরিস্থিতিটাকে বলা হয় হচ্ছে হাইপার অ্যামোনেমিয়া, যার ফলে পরবর্তীতে আমাদের ব্রেইনে বিভিন্ন ধরনের নিউরোলজিক্যাল সিমটমস দেখা দিতে পারে। আর এই অবস্থাটা যদি চলতে থাকে, সেক্ষেত্রে মস্তিষ্কজনিত বিভিন্ন রোগ, অর্থাৎ এনসেফ্যালোপ্যাথি হতে পারে। এই অবস্থাটা মানুষকে কোমায় পর্যন্ত নিয়ে যেতে সক্ষম। একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এনসেফ্যালোপ্যাথি কিন্তু মস্তিষ্কের, আমাদের ব্রেইনের কোনো নির্দিষ্ট রোগকে এই টার্মটা দ্বারা বোঝানো হয় না, বরং এটা হচ্ছে এমন একটা টার্ম যার দ্বারা মস্তিষ্কের বিভিন্ন রোগকে, বিভিন্ন কন্ডিশনকে একসাথে ডিসক্রাইব করা হয়, বর্ণনা করা হয়। আসলে আমরা যারা ব্যায়াম করি তাদের ক্ষেত্রে এই কমিউনিটিটার মধ্যে প্রোটিন নিয়ে একটা মারাত্মক পর্যায়ের উন্মাদনা কাজ করে। এই ভিডিওর পারপাস কেবলমাত্র একটাই, যে প্রোটিনকে যেন আমরা স্বর্গ থেকে নেমে আসা কোনো কিছু মনে না করি, আর
এই প্রোটিন হচ্ছে বাকি ম্যাক্রোনিউট্রিয়েন্টসগুলোর মতোই একটা, যা কিনা সমানভাবে গুরুত্বপূর্ণ আমাদের শরীরে বাকিগুলোর মতো, যেমন গ্লুকোজ, ফ্যাট। অনেকেই হয়তো আমরা ব্যায়াম করার সময় এমন কথাবার্তা শুনি, যেমন ধরেন অমুক বড় ভাই, ওনার কি বডি, হ্যাঁ, উনি ব্যায়ামের আগে একটা আস্তা মুরগি খায়, ব্যায়ামের পরে গিয়ে আবার খায়, সারাদিনে তো খাই, উনি শুধু খাওয়ার ওপরেই থাকে, প্রোটিন ছাড়া উনি কিছু বোঝে না। আবার এমনও হয় যে কেউ গিয়ে বলছে, ট্রেইনার হোক বা দায়িত্বশীল যেই আছেন তার কাছে, যে ভাই ব্যায়াম তো অনেক দিন যাবত করছি কিন্তু কোনো ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছি না। তখন সে হয়তো একজনকে দেখাবে যার অনেক সুন্দর স্বাস্থ্য, এরপরে একটা সাপ্লিমেন্টের বোতল দেখায় দিবে, প্রোটিন সাপ্লিমেন্টের বোতল কিনলো সবশেষে। তখন সে এটাকে এমনভাবে দেখে যে এই বোতলের মধ্যে তার স্বাস্থ্য লুকিয়ে আছে। সে বোতলের মুখটা খুলবে আর ভেতর থেকে চেরাগের জিন এসে তাকে জিজ্ঞেস করবে যে কত বড় বডি লাগবে। তো কথাগুলো এইভাবে বলতাম না, কিন্তু বললাম কারণ যে এক্সাম্পলগুলো এই মাত্র 2-1 মিনিটের মধ্যে দিলাম, এগুলো বাস্তব। অনেক মানুষ আছে যে অন্য কোনো সাপ্লিমেন্ট বা কোনো কিছু বোঝে না, কিন্তু ধরেন কেউ একজন ক্রিয়েটিন নিচ্ছে ব্যায়ামের পরে, হাসি দিয়ে ওইটা বলবে যে ওই যে ভাই প্রোটিন খাইতেছে। সে এটা ক্রিয়েটিন না কি এটাও ঠিক মতো হয়তো সে বুঝতেছে না, কিন্তু প্রোটিনটা সে খুব ভালো করে বুঝে, চেনে। ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ডি তো রেয়ার, এটার কথা বাদই দিলাম, ভিটামিন বি, এগুলো, তারপর ক্যালসিয়াম যুক্ত খাবার, তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম আছে, জিঙ্ক আছে, এমন খাবার, এগুলোর কয়টার নাম আমরা জানি, কিন্তু প্রোটিন কিসে কিসে আছে আমরা সবাই কম বেশি জানি। আচ্ছা, আমি একটা পয়েন্ট মিস করে গেছি, সেটা হচ্ছে কার্ডিওভাস্কুলার যে কোনো ইস্যু, যেমন আমরা যে সমস্ত সোর্স থেকে প্রোটিন নেই এর অনেকগুলোই আছে এমন, বা বেশিরভাগই এমন, যেখানে অনেক বেশি মাত্রায় স্যাচুরেটেড ফ্যাট থাকে সেগুলোর মধ্যে। মাংস বা ডিম এগুলো তো আছেই। তো ওই ক্ষেত্রে আমরা যদি বেশি মাত্রায় প্রোটিন কনজিউম করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের হার্টের সমস্যা হওয়ারও একটা লেভেল পর্যন্ত চান্সেস তৈরি হয়। তো এই বিষয়গুলোই আমাদের খেয়াল রাখতে হবে, আমরা যেন প্রোটিন নিয়ে বাড়াবাড়ি না করি। আমাদের মনে রাখতে হবে যে আমাদের শরীরের সব কিছু দরকার, এখানে ফ্যাট দরকার, কার্বোহাইড্রেট দরকার, প্রোটিন দরকার একইভাবে। আর মাইক্রোনিউট্রিয়েন্টসের মধ্যে আমাদের ভিটামিনগুলো প্রয়োজন, মিনারেলস দরকার আমাদের শরীরের জন্য, পানি দরকার পর্যাপ্ত পরিমাণে। এই সবগুলো মিলিয়েই আমাদের শরীর। কাজেই একটার পেছনে আমরা যেন পাগলের মতো না ছুটি। আমার কথাগুলোতে কেউ কেউ হয়তো মন খারাপ করতে পারেন, কিন্তু এটা আমাদের সকলের ভালোর জন্য। আমি শুধু আপনাদের বলছি এমন না, এটা আমার নিজের জন্য একটা রিমাইন্ডার। স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছেন আপনারা এখন, এই ছবিটা 2014-এর আমার ছবি। ওই সময়ও আমার মনে হয় না আমি 1 গ্রাম বা 1.2 গ্রাম বা 1.25 গ্রাম এর বেশি প্রোটিন আমি নিতাম প্রতি কেজি বডি ওয়েটের বিপরীতে প্রতিদিনের হিসাবে। আমি এর বেশি নিতাম না কখনোই। স্বাস্থ্য তো এটা একদম খারাপ না, তাই না? এখনের হিসাব না হয় বাদ দেই, এখন তো ব্যায়াম করি না। তো এই আলোচনার মূল পারপাসটা কি আমি আশা করি সেটা আমার দর্শক অর্থাৎ আপনাদের কাছে ক্লিয়ার। আর আমি যতটুকু সম্ভব হয়েছে এই ভিডিওতে সহজ ভাষায় বলার চেষ্টা করেছি। আর বিষয়গুলো কোনো কঠিন কিছু না, খুবই সহজ বিষয়, একটু মনোযোগ দিয়ে খেয়াল করলে বুঝলেই হবে। তাছাড়া কোনো প্রকার টেকনিক্যাল কথাবার্তার মাধ্যমে আমি আমার দর্শকদের কান ভারী করতে চাই না অবশ্যই। তো আমি আশা করব আপনারা প্রত্যেকটা বিষয়কে ভালোভাবে, সুন্দরভাবে নিবেন এবং বোঝার চেষ্টা করবেন। নিজেরা সচেতন হবেন এবং অন্যদেরকেও সচেতন করবেন। তো এই বলে আজকের আলোচনা এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম।